হ্যালো কিউট আর্মিরা, হাউ আর ইউ? আই হোপ ইউ ওকে। চলে এসেছি কালামের ভালোবাসার পার্ট 10 নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো ভিডিওটা স্টার্ট করি। জিমিন রিপোর্টটা হাতে নিয়ে জিমিনের চোখ উপরে উঠে যায়। জিমিন যেটা সন্দেহ করেছিল সেটাই রিপোর্টে উঠেছে। তারপর জিমিন ডক্টরকে রিপোর্টটা দেখায়। কংগ্রাচুলেশন মিস জিমিন, আপনি মা হতে চলেছেন। আপনি একটু দুর্বল, তাই নিজে যত্ন নেবেন আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সো এটা কন্টিনিউ খেতে থাকবেন। আর মাসলে আমার কাছে একবার হলেও চেক আপ করে যাবেন। আচ্ছা এখন আপনি আসতে পারেন, আর হ্যাঁ নিজে যত্ন নিন। থ্যাংক ইউ ডক্টর। তারপর জিমিন চলে আসে বাড়িতে। জিমিন রিপোর্টটা হাতে নিয়ে ভাবতেছে জাঙ্কুকে কিভাবে বলবে, কারণ জিমিন জানে জাঙ্কুকে এই বেবিকে কখনো মানবে না। জিমিন আনমনে সিঁড়ি দিয়ে উঠতেছিল, তখনই জিমিন হোঁচট খায় আর তাড়াতাড়ি জিমিন নিজের পেট ধরে ফেলে। না না, এই বেবিটাকে আমি কিচ্ছু হতে দেবো না। জিমিন, তোর ধ্যান কোথায় থাকে? তুই তো এখানে পড়ে যেতি। আর ডক্টর দেখিয়েছিস রিপোর্টে কি এসেছে? আমি রিপোর্ট ভালোই এসেছে। ডক্টর বলেছে একটু উইকনেস আছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাব। হ্যাঁ কিছুদিন রেস্ট নে, আর যতটুকু সম্ভব বাড়িতেই থাক, কলেজ যেতে হবে না। স্টুডেন্ট পড়িয়ে বাসায় চলে আসবে, ওকে? অন্যদিকে জাঙ্কুকের উকিল আজকে জাঙ্কুকের হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে। নিন, এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনি আর আপনার ওয়াইফ সাইন দিবেন, তারপর কোর্টে নিয়ে জমা দিবেন, ডিভোর্স হয়ে যাবে। থ্যাংক গড পেপার এসে পড়েছে। তুমি আজকে জীবনকে দিয়ে সাইন করাবে, তারপর তুমি সাইন করে কোর্টে জমা দিয়ে দিবে। জাঙ্কুক তুমি সেট করো। তুমি কি এই ডিভোর্সটা চাও না? আরে না, তেমন কিছুই না। আজকে জীবনকে দিয়ে সাইন করিয়ে নিব। রাতে জাঙ্কুক ডিভোর্স পেপার নিয়ে বাড়িতে আসে। অন্যদিকে জিমিন প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে পায়চারি করছিল রুমের ভিতর। সে সারাদিন সুগার সাথে কাটিয়ে রাত্রে বাড়িতে আসে। তারপর দেখে জিমিন পায়চারি করতেছে রুমের ভিতর, তাও হাতে একটা কাগজ নিয়ে। জিমিন, তুই রুমের ভিতর হাঁটছিস কেন? এত টেনশন দেখাচ্ছে কেন? আর তোর হাতে কি? ও তেমন কিছু না, এটা জাস্ট একটা পেপার। আমার ভালো লাগছিল না রুমের ভিতর, তুইও নেই, তাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম। জিমিন তোর সাথে কথা বলতে বলতে তাড়াহুড়া করে রিপোর্টটা ডরে রেখে দেয়। আচ্ছা তে জাঙ্কুক কি বাড়িতে এসেছে? হ্যাঁ আসার সময় দেখলাম তো, ভাইয়া রুমে লাইট জ্বালানো। আচ্ছা তুই ফ্রেশ হ, আমি কিছুক্ষণ পর আসতেছি, আমার একটু জাঙ্কুকের সাথে কথা আছে। তারপর জিমিন চলে যায়। অন্যদিকে জাঙ্কুক হাতে ডিভোর্স পেপার নিয়ে রুমে পায়চারি করতেছিল। কিভাবে ডিভোর্স পেপারটা জীবনকে দেবে সেটা বুঝতে পারছিল না। জিমিন জাঙ্কুকের দরজার সামনেই ছিল, নক করতে নিয়েছিল। নক করার আগে জাঙ্কুক দরজা খুলে ফেলে। জিমিন তুমি এখানে কিছু বলবে? আমি তোমার কাছেই যেতে নিয়েছিলাম। কেন, কিছু বলবেন? হ্যাঁ কিছু বলার ছিল। ঠিক আছে বলুন, কি বলবেন? আমারটা পরে বলি, আগে তোমারটা বলো, তুমি কেন এসেছিলে? না না, আগে আপনি বলুন, আমারটা তো ইম্পর্টেন্ট না। বলুন কি বলবেন। ঠিক আছে তাহলে আমিই বলি, ভিতরে আসো। না থাক, আমাকে এখান থেকেই বলুন। জাঙ্কুক অনেক ঘাবড়াচ্ছিল এন্ড ঘামছিল। আচ্ছা ঠিক আছে, এই না ডিভোর্স পেপার, সাইন করে দিও। জাঙ্কুকের হাতে ডিভোর্স পেপার দেখে জিমিনের জন্য পায়ের নিচে থেকে জমিন সরে গেল। জিমিন নিশ্চুপ, জিমিন কিচ্ছু বলছিল না। জিমিন জাঙ্কুকের হাতের থেকে ডিভোর্স পেপারটা নিয়ে চলে যাচ্ছিল। জিমিন শোনো, তুমি তো কিছু বলতে এসেছিলে। কি বলতে এসেছিলে? আমার হাতে ইম্পর্টেন্ট কথা ছিল না, আমি আসছি। আমি ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দেব। জিমিন চুপচাপ ডিভোর্স পেপার নিয়ে চলে যাচ্ছিল, আর জাঙ্কুকের ভিতর যেমন জ্বর বয়ে যাচ্ছিল। জাঙ্কুকের এমন মনে হচ্ছিল জিমিনকে যেমন এই লাস্টটা বার দেখছে। জাঙ্কুক জানে জিমিন ডিভোর্সের পর এই বাড়িতে থাকবে না, তাই জাঙ্কুক আবার জিমিনকে ডাক দেয়। জিমিন শোনো। হ্যাঁ বলুন। তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো, আমার কোথাও কোনো সমস্যা হবে না, আমরা তোমার সবকিছুই দেখবো। থ্যাঙ্কস। জিমিন আর কিচ্ছু বলে না, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। জিমিন তুই চলে আসলি? আমি তো ভাবলাম তুই আজকে ভাইয়া রুমে থাকবি। প্লিজ লাইটটা অফ করে দিবি, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। ভাইয়া কি তোকে কিছু বলেছে? আমি ঘুমাবো তে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি অনেক টায়ার্ড আছি, আমি বাড়ি থেকে খেয়ে আসছি, আমিও ঘুমিয়ে পড়বো। তারপর তে লাইট অফ করে দিয়ে জিমিনের পাশে শুয়ে পড়ে। তে অনেক টায়ার্ড ছিল, তাই তে নিঃস্বরে ঘুম দিচ্ছিল। তের ঘুমানোর পর জিমিন ওঠে। জিমিন মোবাইলে টাচ অন করে টেবিলে বসে আর একটা চিঠি লেখে। জিমিন চিঠি লেখা শেষ করে একটা ব্যাগ নিয়ে জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয়। জিমিন ডিভোর্স পেপারটা হাতে নেয়, কিন্তু সাইন করে না, টেবিলের উপর রেখে দেয়। তারপর জিমিন নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তে ঘুমের মধ্যে ছিল, তাই তে কিছুই বুঝতে পারে না। জিমিন মধ্যরাতে রাস্তায় একা একা হাঁটছিল। জিমিন বুঝতে পারছিল না জিমিন কি করবে, কোথায় যাবে। অনেক ভাবছিল জিমিন কি করবে কি না করবে। তারপরে জিমিনের একটা কথা মনে পড়ে। তারপর ব্যাগের থেকে একটা কার্ড বের করে। জিমিন কার্ডের অ্যাড্রেস দেখে একটা কোম্পানিতে চলে যায়, কিন্তু কোম্পানিটা বন্ধ ছিল কারণ রাত হয়ে গেছে। জিমিন সেই রাতটা সেই কোম্পানির সিঁড়িতেই কাটিয়ে দেয়। জিমিনের জন্য সেই রাতটা ছিল কালো রাত। জিমিন কোনো কিছুতেই ভয় পাচ্ছিল না, না ভয় পাচ্ছিল ইজ্জতের, না ভয় পাচ্ছিল মৃত্যুর, শুধু টেনশন করছিল বেবিটাকে নিয়ে। এভাবেই কেটে যায় সেই কালো রাতটা। সকাল হয়ে যায়, মানুষের আসা যাওয়ার কোলাহল শুরু হয়ে যায়।
রাতে সেই খালি কোম্পানিটা দিন 10টার মধ্যে পুরো ভরে যায়। গার্ডসটা জিজ্ঞেস করছিল যে জিমিন কেন এসেছে। তারপর জিমিন সেই কার্ডটা দেখায়। তারপর গার্ডসটা জিমিনকে সেখানেই বসতে দেয়। গার্ডসটা কার্ড দেখে জিমিনকে কোম্পানির ভিতর ঢুকতে দেয় আর জিমিনকে এক সাইডে বসিয়ে রাখে। জিমিন এমনি অসুস্থ ছিল। দুপুর হয়ে যায় কিন্তু কোম্পানির মালিক আসার খবর নেই। জিমিন বসে বসে জিমিনের এখন ক্ষুধা লাগতেছিল, অস্থিরতা বাড়ছিল, মনে হচ্ছিল এখনই বেহুশ হয়ে যাবে। জিমিন দুর্বলতা নিয়ে বসেছিল। জিমিন মনে মনে ভাবতেছিল যদি কোথাও চলে যায় আর কোম্পানির মালিক চলে আসে তাহলে জিমিনের সাথে আর দেখা হবে না। জিমিনের এখন মাথা ঘুরাচ্ছিল। জিমিন খেতে যাবে নাকি যাবে না সেটা ভাবতেছিল। তারপর জিমিন উঠতে যায়, তখনই কোম্পানির মালিক চলে আসে। জিমিন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তার কাছে যায়। এক্সকিউজ মি স্যার, আমার আপনার সাথে কিছু কথা ছিল। লোকটা জিমিনের দিকে তাকায় কিন্তু মনে করতে পারছিল না যে জিমিনকে কোথায় দেখেছে, কিন্তু মনে হচ্ছিল জিমিনকে কোথাও দেখেছে। আচ্ছা, আমাদেরকে আগেও কোথাও দেখা হয়েছে? না মানে আমি তোমাকে চিনতে পারছি না। এমন মনে হচ্ছে দেখা হয়েছে, আমি মনে করতে পারছি না। জি স্যার, আমার সাথে আপনার কলেজে দেখা হয়েছিল। আপনার ওয়াইফ আমার সাথে আপনার পরিচয় করে দিয়েছিল আর আপনি আমাকে এই কার্ডটা দিয়েছিলেন। আরে হ্যাঁ, তুমি সেই মেয়েটা না যার কথা আমার ওয়াইফ বলেছিল? তোমার বয়সটা সুন্দর দেখে আমি তোমাকে একটা কার্ড দিয়ে এসেছিলাম আর বলেছিলাম আমার কোম্পানিতে জয়েন হতে। তা কেমন আছো? ভালো আছো? চলো আমার অফিসে চলো, বসে কথা বলি। ঠিক আছে চলুন। তারপর লোকটার সাথে জিমিন চলছিল কিন্তু জিমিনের মাথা ঘোরাচ্ছিল, অনেক দুর্বল লাগছিল। তাই জিমিন পরে যেতে নেয় কিন্তু লোকটা ধরে ফেলে। কি হলো মা, তোমার কি শরীর ভালো না? গার্ডস কোথায় তোমরা? পানি নিয়ে আসো। তারপর লোকটা জিমিনকে এক জায়গায় বসায়। তারপর গার্ডসটা পানি দেয় জিমিনকে আর জিমিন ডকডক করে পানিগুলো খেয়ে ফেলে। স্যার, উনি সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আপনার জন্য ওয়েট করতেছিল, এখানে বসেছিল, কোথাও যায়নি। হয়তো কিছু না খাওয়ার কারণে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। কি আমার জন্য সারাদিন এভাবে বসেছিল না খেয়ে? জিমিন কি করেছে? জিমিন তুমি কিছু খেয়ে নেবে না? চলো মা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। আমার ওয়াইফ তোমাকে দেখে খুশি হবে, সেখানে কিছু খেয়ে নিও। জিমিন যেতে চাচ্ছিল না কিন্তু লিমিনও জোর করে বাসায় নিয়ে যায়। লিমিনের ওয়াইফ জিমিনকে দেখে খুশি হয় আর লিমিনের সবকিছু বলে যে জিমিন না খেয়ে আছে। তাই লিমিনের ওয়াইফ তাড়াতাড়ি জিমিনকে খাবার দেয়। তোমাকে সেই সকাল থেকে বলতেছিলাম যে যাও, অফিসে যাও, লেট করে যেও না, কিন্তু তুমি গেলে না, দুপুরে গেলে। দেখো তো তোমার জন্য মেয়েটা দুর্বল হয়ে পড়েছে। তোমার জন্য এমন হয়েছে, মেয়েটা সারাদিন না খেয়েছিল। জিমিন খাবার প্লেটে হাত দিয়ে আর খেতে নেয় কিন্তু জিমিনের চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তেছিল। কি হয়েছে জিমিন, তুমি কান্না কেন করতেছো? তোমার কি বেশি খারাপ লাগতেছে? কিছু না। তারপর জিমিন আস্তে আস্তে খাবারটা খায় আর চোখের পানি ফেলতেছিল। জিমিন তুমি খেয়ে রেস্ট নাও। হ্যাঁ, এখনো যেতে হবে না। তোমার বাড়ির কারো নাম্বার দাও, আমি তাকে আসতে বলি, তোমাকে এসে নিয়ে যাবে। না, আমি নাম্বার দিতে পারবো না, আমার কেউ নেই। আমি বাড়ি থেকে চলে এসেছি। প্লিজ, আমি আপনার কোম্পানিতে এসেছি একটা জবের জন্য। প্লিজ আমাকে একটা জব দিন। জিমিন অজরে কান্না করছিল। জিমিনের কান্না দেখে লিমিনও আর লিমিনের ওয়াইফ সান্ত্বনা দেয় জিমিনকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না করো না, তুমি আমার কোম্পানিতে জব পেয়ে যাবে, সমস্যা নেই। থ্যাঙ্কস আঙ্কেল আন্টি, আমি এখন আসি। তুমি তো মাত্রই বলেছো তুমি বাড়ি থেকে নাকি বের হয়ে এসেছো, তাহলে কোথায় যাবে শুনি? জব যেহেতু পেয়ে গেছি, একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই। বের না হলে তো থাকার ব্যবস্থা করতে পারবো না। জিমিন একটা কথা বলি, এই বাড়িতে আমি আমার হাজবেন্ড ছাড়া কেউই নেই। তুমি কিছুদিন এই বাড়িতেই থেকে যাও, বাসা ঠিক হলে তুমি চলে যেও। না না আন্টি, আমি থাকতে পারবো না। আমার মা বলে আমি নাকি যে জায়গা যাই সেই জায়গাতেই নাকি ঝগড়া বাঁধিয়ে দিই। আমি চাই না আমার এই কালো রঙের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক, আপনারা আমার জন্য ঝগড়া করেন। তোমার মা হয়তো জানে না কালো গলার মালা, বুঝছো? তুমি আমার এখানেই থাকবে। তারপর জিসু জোর করে জিমিনকে রেখে দেয়। অন্যদিকে সবাই মাথা হাত দিয়ে বসেছিল আর তে তো কান্নাই করছিল আর জাঙ্কুকের অনেক গিল্টি ফিল হচ্ছিল, তাই মাথা নিচে করে বসে আছে। ভাইয়া, তুই একটা অমানুষ, বুঝছিস? তোর মতো মানুষ হয় না। জাঙ্কুক, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার এই বাড়িতে জায়গা নেই। ঠিক বলেছ আরাম, একে বের করে দাও, একে আমার দেখতে মন চাচ্ছে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আরাম ভাই, আমি আর কোথায় খুঁজবো? আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও জীবনকে পাচ্ছি না। মেয়েটাকে ছোটবেলা থেকে অন্যায় করে এসেছি, একটা সুযোগ তো দিবে প্রায়শ্চিত্ত করার জন্য। জীবনের রাখবো, আমি এত কিছু বুঝি না। আমার মেয়েকে আবার কাছে দাও, আমি ওকে অনেক আগলে রাখবো। নাটক কম করো লিজা, তোমার এই নাটক দেখতে আমার ভালো লাগছে না। হ্যাঁ ফুপি, তোমার এই নাটক বন্ধ করো। ছোটবেলা থেকে মেয়েটার সাথে অন্যায় করে এসেছো, ভালোই হয়েছে, চলে গিয়েছে। এখন ও ওর লাইফ নিজের মতো কাটাক। তোমার এখন এই কালো মেয়ের জন্য সোসাইটিতে কথা শুনতে হবে না। ভাইয়ের লাইফ থেকে চলে গেছে, এখন ভাইয়া যা, তুই রোজকে বিয়ে কর। অন্যদিকে জাঙ্কুক চুপ। জিমিনের চিঠিটা বারবার পড়তেছে আর অঝরে পানি পড়তেছে জাঙ্কুকের চোখ থেকে। সবাইকে আমার সালাম। জানি না কোথায় যাব, কি করব কি না করব, কিন্তু হ্যাঁ, তোমাদের লাইফ থেকে চলে যাচ্ছি আজকে আমি। আমার মতো কালো আর অভাগী মেয়ে যেন কারো ঘরে না জন্মায়। জন্মের পর মায়ের বুকের দুধ পেলাম না, না পেলাম বাবা মার ভালোবাসা, বড় হলাম কাজের বুয়ার হাতে। বাবা মা বুঝতেই পারলো না কখন বড় হয়ে গেলাম, নিজের খরচ নিজে চালাতে লাগলাম।
যখন থেকে বুঝতে শিখেছি কালো আর সাদার তফাৎ, তখন থেকে একটা অন্ধকার রুম বেছে নিয়েছি। কেউ বুঝতেই পারলো না জিমিন নামের একটা কালো মেয়ে এই দুনিয়াতে এক্সিস্ট করে। আমি এটা বলছি না সব কালো মেয়ে আমার মতো অভাগী হবে। আমি অনেক কালো মেয়েকে দেখেছি যার বাবা মা তাকে মাথায় আগলে রাখে। বড় হয়ে গেলাম, বিয়ের উপযুক্ত হয়ে গেলাম, বাবা মা দেখতে লাগলো আমার জন্য পাত্র, কিন্তু কোথাও আমাকে দেখে পছন্দ করলো না। আমার জন্য পাত্র দেখতে দেখতে ছোট বোনে বিয়ের উপযুক্ত হয়ে গেল। অনেক ভালো ভালো ঘর আসলো ওর জন্য, অনেক বড় লোক থেকে আসলো, ভালো থেকে আসলো, কিন্তু আমার জন্য পারছিল না ওকে বিয়ে দিতে। সবাই বলছিল বড় বোন আগে বিয়ে হবে। তাই বাবা আমার জন্য একটা ছেলে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু ছেলে বিয়ের দিনে ভেঙে গেল। করবে না সে আমার মতো কালো মেয়েকে বিয়ে, পারলো না বাবা টাকা দিয়ে ছেলেটাকে রাখতে। তাই সোসাইটির বয়ে সবাই আমাকে আমার মামার ছেলের গলা ঝুলিয়ে দিল, যে কিনা আগে থেকে একটা মেয়েকে ভালোবাসে, তাকে নিয়ে স্বপ্ন দেখে। বিয়ের পর হয়ে গেল আমার জীবনটা জাহান্নাম। আমার লাইফটা আগে থেকেই বিষানো ছিল, কিন্তু দিন দিন তার কথা, তার অপমান যেন আমার লাইফটা আরো বেশি দিয়েছিল। বিয়ের পর সব মেয়ে স্বপ্ন দেখে তার স্বামীর ভালোবাসা, কিন্তু আমি সেই স্বপ্নটা দেখতে চাইনি। কিন্তু সেই দিনের রাতের পর আমি ঠিকই স্বপ্নটা দেখেছিলাম। সে বলেছে সে নাকি আমাকে মেনে নিয়েছে, তাই আমিও তার স্বপ্ন দেখতে লাগলাম। কিন্তু সে তো আমাকে মেনে নেওয়ার পর অন্য মেয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল। কিন্তু আমি তো নিজে ইচ্ছায় তার স্বপ্ন দেখিনি, সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। তাহলে কেন করলো আমার সাথে এমনটা? কপালটা একটু ভালো হলেও সেই কপালটা আবার খারাপের দিকে চলে যায়। থ্যাংক ইউ মামা মামি তে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। যে ভালোবাসাটা বাবা মা বোন থেকে পাইনি, সেই ভালোবাসাটা তোমরা দিয়েছো। থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ মামা মামি। সরি জাঙ্কুক ভাই, আমি ডিভোর্স পেপারটা সাইন করতে পারলাম না, আমার সাহসে কুলায়নি। তাই আমাকে ঘৃণা করো না, আমি তোমাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম। আমি কখনো আমার দাবি নিয়ে তোমার দরজায় আসবো না। আর হ্যাঁ জাঙ্কুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য এই বাড়ি থেকে একটা জিনিস আমি নিয়ে যেতে পেরেছি। ভেবো না বাড়ি থেকে গয়নাগাটি বা টাকা পয়সা এমন কিছুই নিয়েছি, কিন্তু হ্যাঁ জিনিসটা আমাকে বেঁচে থাকার জন্য যথেষ্ট, আমার একাকিত্ব দূর করার জন্য যথেষ্ট। আমি এই জিনিসটাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবো, আমার কারো লাগবে না। আমি দোয়া করি আপনি রোজ আপুর সাথে সুখী হন। আশা করি আমার এই কালো ছায়া আপনার জীবনে আর কখনো পড়বে না। ভালো থাকুন, ইতি জিমিন। জাঙ্কুক যতবার জিমিনের চিঠিটা পড়তেছে ততবার জাঙ্কুক ভেঙে চলে যাচ্ছে। জাঙ্কুকের মনে হচ্ছিল জাঙ্কুকের করা জিমিনের অন্যায়গুলো যেমন মৃত্যুর স্বাদ দিচ্ছে। জাঙ্কুকের জিমিনের জন্য অনেক গিফট হচ্ছিল। জাঙ্কুকের মনে হচ্ছিল এসবের জন্য শুধুমাত্র জাঙ্কুকই দায়ী। জিমিনের চলে যাওয়াতে জাঙ্কুকের ভিতর যেমন অনেক ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল কি যেন একটা মূল্য জিনিস হারিয়ে ফেললো। জাঙ্কুক এখন বুঝতে পেরেছে যে জাঙ্কুক জিমিনকে কতটা ভালোবাসে। জিমিনের জন্য আহামরি করে কান্নাকাটি শুরু করতেছিল। ড্যাড, আমার যত অন্যায় আছে সব আমি মাথা পেতে নিব, সব শাস্তি গ্রহণ করবো, কিন্তু জিমিনকে আমার এনে দাও। আমি জিমিনকে ছাড়া পাগল হয়ে যাব। তে কেন জানি না জাঙ্কুকের এই কান্নাকাটি সবকিছু দেখে অসহ্য লাগছিল। তাই রুমে চলে যায়। তে রুমে গিয়ে জিমিনের ড্রয়ার খুলে, আর জিমিনে কিছু কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো তে ছুঁয়ে ছুঁয়ে জিমিনকে মনে করে কান্না করতেছিল। জিমিন তুই কোথায় চলে গেলি? তুই কি শুধু আমাকে মামাতো বোন মনে করতি? আমি তোকে বেস্টি বন্ধু বোন সব কিছুর অধিকার দিয়েছি। আমাকে কি এইটুকু বিশ্বাস করতে পারতি না? আমাকে কি তোর মনের কথা বলতে পারতি না? একটা সলিউশন বের করতাম। এভাবে কেন চলে গেলি? এত বড় নিষ্ঠুর দুনিয়া, না জানি তুই কি হালে আছিস, কেমন আছিস, তোকে কোথাও পাচ্ছি না। তুই কেন চলে গেলি? কোথায় গেলি জিমিন? তে অনেক কান্না করছিল আর জীবনের জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। আর তখনই জীবনের প্রেগনেন্সি রিপোর্ট তের হাতে পড়ে। তে জীবনের প্রেগনেন্সি রিপোর্ট দেখে অনেক শকড হয়ে যায় আর দৌড়ে নিচে চলে যায় আর প্রেগনেন্সি রিপোর্টটা জেকের হাতে ধরিয়ে দেয়। জাঙ্কুকও প্রেগনেন্সি রিপোর্ট দেখে আটকে ওঠে আর জাঙ্কুক যেমন পুরো ভেঙে পড়ে। আজকের পার্টি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর হ্যাঁ, নেক্সট পার্ট তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এই স্টোরি কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। ওকে, টাটা, বাই বাই।